আজ রাতের সেই গল্প যেটা কেউ বিশ্বাস করতে চায় না, কিন্তু এক তরুণের নাম লেখা ছিল কালো তালিকায়। আর তারপর যা ঘটল। ২০২১ সালের শীতকাল। মৌলভীবাজার জেলার এক প্রত্যন্ত গ্রাম, কুলাউড়ার পাশে ছোট একটা গ্রাম, নাম দক্ষিণ হাজিপুর। গ্রামটা সাধারণত খুব শান্ত, চারদিকে চা বাগান, বাঁশঝাড় আর পুরনো কিছু কবরস্থান। কিন্তু এই গ্রামের মানুষ একটা জায়গাকে সব সময় এড়িয়ে চলে। গ্রামের শেষ মাথায় একটা পুরনো কবরস্থান আছে। লোকেরা বলে ওখানে রাতে কিছু করা হয়। কেউ দেখে না ঠিক কি করা হয়, কিন্তু প্রায়ই ভোরে মাটিতে অদ্ভুত চিহ্ন পাওয়া যায়। এই গ্রামেই থাকত সিয়াম। ঢাকায় পড়াশোনা করত, কিন্তু করোনার সময় গ্রামের বাড়িতে ফিরে আসে। শহরের ছেলে বলে গ্রামের অনেক কুসংস্কারে সে বিশ্বাস করত না। একদিন বিকেলে সিয়াম তার ছোটবেলার বন্ধু রাশেদকে বলল, এই গ্রামের মানুষ এত ভয় পায় কেন? রাশেদ একটু চুপ করে বলল, সব ভয় মিথ্যে না। সিয়াম হাসল। মানে? রাশেদ ধীরে বলল, কবরস্থানের দিকে রাতের পর কেউ যায় না। কেন? রাশেদ বলল, কারণ কেউ গেলে অনেক সময় আর আগের মতো থাকে না। সিয়াম এসব কথায় হাসল। তার মনে হল গ্রামের মানুষের কুসংস্কার ছাড়া কিছুই না। সেই রাতেই সে সিদ্ধান্ত নিল, আজ সে কবরস্থানে যাবে। রাত প্রায় 12টা, চারদিকে ঘন কুয়াশা। চাঁদের আলোয় পুরো গ্রামটা অদ্ভুত নিস্তব্ধ। সিয়াম ধীরে ধীরে কবরস্থানের দিকে হাঁটছিল। বাঁশঝাড়ের ফাঁক দিয়ে বাতাস বইছে। হঠাৎ সে একটা আলো দেখতে পেল, কবরস্থানের ভেতরে মোমবাতির আলো। সিয়াম থেমে গেল। তার বুকের ভেতর ধকধক শুরু হল, কিন্তু কৌতূহল তাকে টানছিল। সে একটু কাছে এগিয়ে গেল। তারপর সে যা দেখল, তার শরীর ঠান্ডা হয়ে গেল। কবরের মাঝখানে একটা মানুষ বসে আছে, পুরো শরীরে কালো কাপড়। তার সামনে মাটিতে একটা গোল বৃত্ত আঁকা। বৃত্তের চারপাশে মোমবাতি জ্বলছে, আর বৃত্তের মাঝখানে রাখা একটা মাটির পুতুল। পুতুলটার মাথায় মানুষের চুল বাঁধা, আর বুকের জায়গায় গাঁথা 3টে সূঁচ। লোকটা অদ্ভুত ভাষায় কিছু পড়ছিল। কণ্ঠটা যেন মানুষের মতো না, গলা ভারী আর কর্কশ। মাঝে মাঝে সে মাটির ওপর কিছু ছিটাচ্ছিল, হয়তো রক্ত। সিয়াম নিঃশ্বাস আটকে দেখছিল। হঠাৎ লোকটা থেমে গেল। তার মাথা ধীরে ধীরে ঘুরল, সোজা সিয়ামের দিকে। যদিও সিয়াম বাঁশঝাড়ের আগালে ছিল, তবুও মনে হল লোকটা তাকে দেখে ফেলেছে। লোকটা ফিসফিস করে বলল, কে ওখানে? সিয়ামের বুক ধড়ফড় করতে লাগল। সে নড়ল না, কিন্তু পরের মুহূর্তেই লোকটা উঠে দাঁড়াল। তার চোখে মোমবাতির আলো পড়ল। সিয়াম দেখল, লোকটার চোখ পুরো কালো, সাদা অংশ প্রায় নেই। হঠাৎ সব মোমবাতি একসাথে নিভে গেল। চারদিকে অন্ধকার। সিয়াম ভয় পেয়ে দৌড় দিল। পেছন থেকে একটা কণ্ঠ ভেসে এলো, দেখে ফেলেছিস, এখন তুইও এর অংশ। সিয়াম দৌড়ে বাড়ি ফিরল। সারা শরীর কাঁপছিল। সে ভাবল সবকিছু হয়তো ভুল দেখেছে, হয়তো কেউ নাটক করছিল। কিন্তু পরদিন সকালে ঘটনা ঘটল। সিয়ামের মা উঠানে চিৎকার করলেন, সিয়াম! সিয়াম বাইরে বেরিয়ে এলো। তার মা কাপা গলায় বললেন, এটা কে রাখছে? মাটিতে একটা জিনিস পড়ে আছে। সিয়ামের বুক কেঁপে উঠল। ওটা সেই জিনিস গত রাতে কবরস্থানে সে দেখেছিল, একটা মাটির পুতুল। আর পুতুলটার মাথায় বাঁধা চুলগুলো। সিয়াম হাত দিয়ে নিজের মাথা ছুল। তার মাথার একটা অংশে চুল নেই। কেউ রাতে তার চুল কেটে নিয়েছে। সেই মুহূর্তে সিয়াম বুঝল, গত রাতের ঘটনাটা স্বপ্ন ছিল না, আরও ভয়ঙ্কর কিছু শুরু হয়েছে। আর সেই কালো কাপড় পরা লোকটা, সে হয়তো সিয়ামের জন্যই মন্ত্র পড়ছিল। সেই রাত থেকেই সিয়ামের জীবনে শুরু হল একটা ভয়ঙ্কর অভিশাপ, যার শেষ কোথায় তা কেউ জানে না। সেই রাতের পর থেকে সিয়ামের জীবন আর আগের মতো রইল না। মৌলভীবাজারের কুলাউড়া এলাকার ছোট গ্রাম দক্ষিণ হাজিপুর, যে গ্রামকে সে এতদিন শান্ত মনে করত, এখন তার কাছে অদ্ভুত আর অস্বস্তিকর লাগছিল। সকালে উঠেই সিয়াম আয়নায় তাকাল। তার মাথার ডান পাশে সত্যি একটা জায়গা খালি। সেখানে চুল নেই, যেন কেউ কাঁচি দিয়ে কেটে নিয়েছে। তার মা বারবার জিজ্ঞেস করছিলেন, রাতে কি কোথাও গেছিলি? সিয়াম মিথ্যা বলল, না। সে জানত
যদি সত্যি বলে কেউ বিশ্বাস করবে না, কিন্তু উঠানের সেই মাটির পুতুলটা এখনও পড়ে আছে। পুতুলটার বুকের সূঁচগুলো রোদে চকচক করছে। সেদিন দুপুরে সিয়াম তার বন্ধু রাশেদের কাছে গেল। রাশেদকে সব খুলে বলল। রাশেদের মুখ ধীরে ধীরে ফ্যাকাশে হয়ে গেল। সে অনেকক্ষণ চুপ করে রইল। তারপর ধীরে বলল, তুই কবরস্থানে গেছিলি? সিয়াম মাথা নেড়ে বলল, হ্যাঁ। রাশেদ গভীর নিঃশ্বাস ফেলল। বড় ভুল করছিস। কেন? রাশেদ বলল, ওটা শুধু কবরস্থান না। তাহলে? রাশেদ ফিসফিস করে বলল, ওটা তান্ত্রিকদের জায়গা। গ্রামে একটা পুরনো গল্প আছে। প্রায় ৩০ বছর আগে এখানে এক তান্ত্রিক থাকত। তার নাম ছিল মঈনুদ্দিন ফকির। লোকটা কালো জাদু করত। গ্রামের অনেকেই বলতো সে মানুষের অসুখ সারাতে পারে, কিন্তু কেউ কেউ বলতো সে মানুষের জীবন নিয়েও খেলতে পারে। একদিন হঠাৎ গ্রামে কয়েকটা অদ্ভুত মৃত্যু ঘটে। একজন যুবক হঠাৎ অসুস্থ হয়ে মারা যায়। তার শরীরে কোনো রোগ ছিল না। তারপর আরেকজন। গ্রামের লোকজন তখন সন্দেহ করে এই মৃত্যুগুলোর সাথে মঈনুদ্দিন ফকিরের সম্পর্ক আছে। শেষে এক রাতে কয়েকজন মানুষ মিলে তাকে খুঁজতে যায়, কিন্তু তার ঘরে গিয়ে দেখে সে নেই। ঘর খালি, শুধু মাটিতে আঁকা একটা কালো বৃত্ত আর মাঝখানে একটা পুতুল। তারপর থেকে মাঝে মাঝে কবরস্থানে মোমবাতির আলো দেখা যায়। কেউ জানে না কে আসে, কিন্তু মানুষ বলে মঈনুদ্দিন ফকিরের মন্ত্র এখনও শেষ হয়নি। সিয়াম এসব শুনে চুপ হয়ে গেল। তার মাথায় শুধু একটা কথাই ঘুরছে, গত রাতের লোকটা কি সেই তান্ত্রিক? কিন্তু সেটা তো অসম্ভব। ৩০ বছর আগে মানুষটা হারিয়ে গেছে। সেই রাতেই আবার অদ্ভুত ঘটনা শুরু হলো। রাত প্রায় ২টো। সিয়ামের ঘুম ভেঙে গেল, কারণ সে একটা স্বপ্ন দেখছিল। একই দৃশ্য, একটা কবরস্থান, মোমবাতির আলো, মাটির বৃত্ত আর সেই কালো কাপড় পরা মানুষটা। সে আবার মন্ত্র পড়ছে। হঠাৎ লোকটা থেমে যায়। তার মাথা ধীরে ঘুরে সিয়ামের দিকে তাকায়। তার চোখ আবারও পুরো কালো। সে ধীরে বলল, তোর সময় শুরু হয়েছে। সিয়াম ঘুম থেকে উঠে বসে পড়ল। তার বুক ধরফর করছে। ঘরের ভেতর অন্ধকার, কিন্তু একটা জিনিস অদ্ভুত। ঘরে একটা গন্ধ, পোড়া মোমবাতির গন্ধ। সে ধীরে জানালার দিকে গেল। জানালা খুলে বাইরে তাকালো। তারপর তার শরীর ঠান্ডা হয়ে গেল, কারণ উঠানে আবার সেই পুতুলটা পড়ে আছে। কিন্তু এবার পুতুলটার একটা সূঁচ নিজে থেকেই নড়ে উঠল, ধীরে ধীরে। তারপর হঠাৎ পুতুলটার বুক থেকে একটা সূঁচ মাটিতে পড়ে গেল। ঠিক সেই মুহূর্তে সিয়ামের বুকের ভেতর তীব্র ব্যথা শুরু হলো, যেন কেউ তার হৃদয়ে সূঁচ ঢুকিয়ে দিয়েছে। সে মাটিতে পড়ে গেল, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। সকালে তার মা তাকে অচেতন অবস্থায় পেলেন। গ্রামের ডাক্তার এসে বললেন, হার্টের সমস্যা মনে হচ্ছে। কিন্তু সিয়ামের কখনো হার্টের সমস্যা ছিল না। বিকেলে রাশেদ আবার দেখতে এলো। সিয়াম তাকে সব বলল। রাশেদ কিছুক্ষণ চুপ করে রইল। তারপর ধীরে বলল, পুতুলে কয়টা সূঁচ ছিল? সিয়াম বলল, ৩টে। রাশেদ মুখ নিচু করে বলল, তাহলে সময় খুব কম। সিয়াম ভয় পেয়ে বলল, কেন? রাশেদ ধীরে বলল, প্রতিবার একটা সূঁচ পড়লে মানুষটা একটু একটু করে মরতে থাকে। সিয়ামের শরীর ঠান্ডা হয়ে গেল, কারণ এখন পুতুলে বাকি আছে মাত্র 2টা সূঁচ। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা তখনও সামনে আসেনি। সেদিন রাতে রাশেদ বাড়ি ফেরার সময় সে কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিল। হঠাৎ সে থেমে গেল, কারণ কবরস্থানের ভেতরে আবার মোমবাতির আলো জ্বলছে, আর মাঝখানে বসে থাকা সেই মানুষটা এবার মাটির পুতুলটা হাতে নিয়ে বলছে, একটা হয়ে গেছে। সিয়ামের শরীর এখন আগের মতো নেই। মাত্র 2 দিনের মধ্যে সে যেন অনেক দুর্বল হয়ে গেছে। চোখের নিচে কালো দাগ, মুখ ফ্যাকাশে। মাঝে মাঝে বুকের ভেতর হঠাৎ ব্যথা শুরু হয়, যেন অদৃশ্য কেউ তার হৃদয়ে কিছু চেপে ধরছে। ডাক্তার দেখানো হলো, কিন্তু ডাক্তার বললেন শরীরে বড় কোনো সমস্যা দেখা যাচ্ছে না। এটা শুনে সিয়ামের মা অবাক হয়ে গেলেন, কারণ সিয়াম প্রায়ই হঠাৎ অজ্ঞান হয়ে যাচ্ছে। সেই রাতে আবার স্বপ্ন, একই স্বপ্ন, কবরস্থান, মোমবাতির আলো আর সেই কালো কাপড় পরা মানুষটা। এইবার সে মাটিতে কিছু লিখছে। সিয়াম কাছে গিয়ে দেখল সে একটা নাম লিখছে, সিয়াম। তার নিচে একটা তারিখ, 21শে নভেম্বর। হঠাৎ লোকটা মাথা তুলে তাকালো। তার চোখে ভয়ঙ্কর হাসি। সে ধীরে বলল, এই দিনটাই তোর শেষ দিন।
সিয়াম চিৎকার করে ঘুম থেকে উঠে বসল। তার শরীর ঘামে ভিজে গেছে। ঘড়ির দিকে তাকাল। রাত ৩টে। কিন্তু ঘুম ভাঙার পরও ভয়টা কমল না, কারণ তার বুকের ওপর কিছু একটা রাখা। সে ধীরে হাত দিয়ে ধরল। তারপর তার বুক কেঁপে উঠল। ওটা একটা কালো সুতো, যেটা সাধারণত তান্ত্রিকরা মন্ত্রে ব্যবহার করে। পরদিন সকালে রাশেদ আবার এলো। সিয়াম তাকে সব দেখাল। রাশেদের মুখ গম্ভীর হয়ে গেল। সে ধীরে বলল, এটা ভালো লক্ষণ না। কেন? রাশেদ বলল, এটা মানে তোর ওপর মন্ত্রটা এখনও চলছে। তারপর রাশেদ একটা সিদ্ধান্ত নিল, আজ রাতে আমরা কবরস্থানে যাব। সিয়াম অবাক হয়ে বলল, আবার? রাশেদ বলল, ওখানেই উত্তর আছে। সেই রাত, চারদিকে ঘন কুয়াশা। গ্রামের মানুষ তখন ঘুমিয়ে। সিয়াম আর রাশেদ ধীরে ধীরে কবরস্থানের দিকে এগুল। বাতাস ঠান্ডা, অদ্ভুত নিস্তব্ধতা। কবরস্থানের কাছে পৌঁছতেই তারা একটা অদ্ভুত জিনিস টের পেল। মাটির গন্ধ, কিন্তু সেটা নতুন খোঁড়া মাটির গন্ধ। রাশেদ টর্চ চালাল। আলোটা সামনে পড়তেই তারা থেমে গেল, কারণ একটা কবর সম্পূর্ণ খোলা, মাটি সরানো, কফিনটা দেখা যাচ্ছে। সিয়ামের বুক ধরফর করতে লাগল। রাশেদ ধীরে ধীরে কফিনের কাছে গেল। তারপর কফিনের ঢাকনা খুলল, আর তারা যা দেখল তা দেখে দুজনেই জমে গেল। কফিনের ভেতর একটা লাশ, কিন্তু লাশটা পুরনো নয়, বরং যেন সদ্য মারা গেছে। চামড়া এখনও পুরো পচেনি। আর সবচেয়ে ভয়ঙ্কর, লাশটার মুখ সিয়ামের মতো, হুবহু। সিয়াম পিছিয়ে গেল। এটা কিভাবে সম্ভব? রাশেদও হতবাক। কিন্তু ঠিক তখনই কবরস্থানের ভেতর একটা শব্দ হল, কারোর পায়ের শব্দ। ধীরে ধীরে। দুজনেই ঘুরে তাকাল। অন্ধকারের মধ্যে কেউ দাঁড়িয়ে আছে, কালো কাপড়, একই মানুষ। সে ধীরে সামনে এগিয়ে এলো। মোমবাতির আলোতে তার মুখ দেখা গেল। মুখটা শুকনো, চোখ দুটো পুরো কালো। সে হাসল, একটা অদ্ভুত ঠান্ডা হাসি। তারপর সে বলল, তোমরা খুব কৌতূহলী। রাশেদ কাঁপা গলায় বলল, তুমি কে? লোকটা বলল, আমাকে অনেকে অনেক নামে ডাকে। তারপর সে ধীরে বলল, কেউ বলে তান্ত্রিক, কেউ বলে অভিশাপ, আর কেউ বলে। সে একটু থামল। তারপর ফিসফিস করে বলল, মঈনুদ্দিন ফকির। সিয়ামের শরীর ঠান্ডা হয়ে গেল। এই নামটাই রাশেদ তাকে বলেছিল, ৩০ বছর আগের সেই তান্ত্রিক। সিয়াম কাপা গলায় বলল, তুমি তো মারা গেছ। লোকটা ধীরে হাসল, মৃত্যু আমাকে নিতে পারেনি। তারপর সে পকেট থেকে একটা জিনিস বের করল, একটা ছোট পুতুল, মাটির পুতুল, যেটা সিয়াম উঠানে দেখেছিল। সে পুতুলটা তুলে ধরে বলল, দেখছিস, এখনও 2টা সূঁচ বাকি। সিয়াম ভয়ে জমে গেছে। লোকটা ধীরে একটা সূঁচ ধরল। তার চোখে অদ্ভুত উন্মাদনা। সে বলল, দ্বিতীয়টা হলে শরীরটা দুর্বল হয়ে যাবে, তৃতীয়টা হলে। সে হেসে বলল, তুই আমার মতোই হয়ে যাবি। তারপর হঠাৎ সে সূঁচটা পুতুলের বুক থেকে টেনে বের করল। ঠিক সেই মুহূর্তে সিয়ামের বুকের ভেতর তীব্র ব্যথা শুরু হল। সে মাটিতে পড়ে গেল, শ্বাস নিতে পারছে না। রাশেদ চিৎকার করল, থামো! কিন্তু লোকটা শুধু হাসছিল। তারপর সে ধীরে বলল, শেষ সূচটা 21শে নভেম্বর, সেই রাতেই সব শেষ হবে। তারপর হঠাৎ কবরস্থানের সব মোমবাতি নিভে গেল। চারদিকে অন্ধকার। আর যখন আলো আবার জ্বলে উঠল, লোকটা নেই, কিন্তু মাটিতে একটা জিনিস পড়ে আছে, একটা কাগজ। রাশেদ সেটা তুলে নিল। তারপর তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। কাগজে লেখা, শেষ মন্ত্র শুরু হবে 3 রাত পরে। কবরস্থান থেকে ফিরে আসার পর সিয়ামের শরীর আরও খারাপ হতে শুরু করল। তার বুকের ব্যথা এখন প্রায়ই হয়, কখনো হঠাৎ মাথা ঘুরে পড়ে যায়। মাঝে মাঝে তার শরীর ঠান্ডা হয়ে যায়, যেন রক্ত ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে। রাশেদ বুঝতে পারছিল সময় খুব কম, কারণ পুতুলের দ্বিতীয় সূঁচটাও বের হয়ে গেছে। মানে এখন বাকি আছে শেষ সূঁচ, আর সেই সূঁচটা বের হবে
21 নভেম্বর রাতে। পরদিন বিকেলে রাশেদ একটা জায়গায় গেল, গ্রামের সবচেয়ে বয়স্ক মানুষ আব্দুল করিম চাচার কাছে। করিম চাচার বয়স প্রায় ৮০। তিনি গ্রামের অনেক পুরনো ঘটনা জানেন। রাশেদ সব খুলে বলল, মঈনুদ্দিন ফকির, পুতুল, সূঁচ আর খোলা কবর। সব শুনে করিম চাচা অনেকক্ষণ চুপ করে রইলেন। তারপর ধীরে বললেন, ও আবার শুরু করেছে। রাশেদ ভয় পেয়ে বলল, কি শুরু করেছে? করিম চাচা ধীরে বললেন, কালো তালিকা। রাশেদের বুক ধক করে উঠল। কালো তালিকা? করিম চাচা বললেন, ৩০ বছর আগে মঈনুদ্দিন ফকির একটা তালিকা বানিয়েছিল, যাদের জীবন দিয়ে সে তার মন্ত্র শক্তিশালী করবে। সেই তালিকায় কয়েকজনের নাম ছিল। রাশেদ জিজ্ঞেস করল, তারপর? করিম চাচা গভীর নিঃশ্বাস ফেললেন। সেই তালিকার বেশ কয়েকজন অদ্ভুতভাবে মারা যায়। কারো হার্ট বন্ধ হয়ে যায়, কারো শরীর ধীরে ধীরে শুকিয়ে যায়, কেউ রাতে ঘুমিয়ে মারা যায়। রাশেদ বলল, তাহলে মানুষ তাকে থামায়নি কেন? করিম চাচা বললেন, শেষে গ্রামের মানুষ তাকে ধরতে যায়, কিন্তু সে পালিয়ে যায়। তারপর আর কেউ তাকে দেখেনি। রাশেদ ধীরে বলল, কিন্তু আমরা দেখেছি। করিম চাচা অবাক হয়ে তাকালেন। রাশেদ সব বলল, কবরস্থানের ঘটনা, পুতুল, সূঁচ আর সিয়ামের মতো দেখতে লাশ। সব শুনে করিম চাচার হাত কাঁপতে শুরু করল। তিনি ধীরে বললেন, তাহলে সে এখন নতুন তালিকা বানাচ্ছে। রাশেদ বলল, কিন্তু সিয়াম কেন? করিম চাচা কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর ধীরে বললেন, কারণ হয়তো সিয়ামের সাথে পুরনো ঘটনার সম্পর্ক আছে। রাশেদ অবাক হয়ে বলল, কি সম্পর্ক? করিম চাচা বললেন, মঈনুদ্দিন ফকিরকে যারা থামাতে গেছিল তাদের একজন ছিল। তিনি একটু থামলেন, তারপর বললেন, সিয়ামের দাদা। রাশেদ স্তব্ধ হয়ে গেল। মানে? করিম চাচা বললেন, তোর বন্ধু সিয়ামের দাদা ছিল সেই দলের একজন যারা মঈনুদ্দিনকে মারতে গেছিল, কিন্তু তারা তাকে পায়নি, তাই সে প্রতিশোধ নিতে চায়, সেই লোকগুলোর পরিবারের ওপর। রাশেদ দ্রুত সিয়ামের বাড়িতে গেল, সব বলল। সিয়াম স্তব্ধ হয়ে বসে রইল। তার দাদার কথা সে খুব কম জানে। দাদা মারা গেছেন অনেক আগে। কিন্তু একটা প্রশ্ন তাকে কাঁপিয়ে দিল, তাহলে আমি কি শুধু প্রতিশোধের শিকার? ঠিক তখনই একটা অদ্ভুত ঘটনা ঘটল। সিয়ামের মা ঘরে ঢুকে বললেন, সিয়াম, এটা কোথা থেকে আনলি? তার হাতে একটা পুরনো কাগজ। সিয়াম অবাক হয়ে বলল, কোথায় পেয়েছেন? তার মা বললেন, তোর ঘরের দরজার সামনে পড়েছিল। রাশেদ কাগজটা নিল। কাগজটা পুরনো, হলুদ হয়ে গেছে, কিন্তু তাতে কিছু নাম লেখা। ওপরে বড় করে লেখা, কালো তালিকা। তার নিচে কয়েকটা নাম, অনেকগুলো নাম কাটা, মানে হয়তো তারা মারা গেছে। আর একদম নিচে লেখা সিয়াম, তার পাশে একটা তারিখ, 21 নভেম্বর। ঘরের ভেতর ঠান্ডা হয়ে গেল, কারণ আজ 18 নভেম্বর, মানে মাত্র 3 দিন বাকি। ঠিক তখনই সিয়ামের শরীর হঠাৎ কাঁপতে শুরু করল। তার চোখ উল্টে গেল, সে মাটিতে পড়ে গেল। রাশেদ তাকে ধরে ফেলল। সিয়াম কাঁপা গলায় বলল, সে এখানে। রাশেদ চারদিকে তাকাল, কেউ নেই। কিন্তু হঠাৎ জানালার কাছে একটা ছায়া দেখা গেল, কালো কাপড়, একটা মুখ, মঈনুদ্দিন ফকির। সে জানালার বাইরে দাঁড়িয়ে, তার ঠোঁটে ঠান্ডা হাসি। সে ধীরে আঙুল তুলে দেখাল 3, মানে 3 দিন। তারপর সে অন্ধকারে মিলিয়ে গেল। সেই রাতেই সিয়াম আরেকটা স্বপ্ন দেখল। এবার সে কবরস্থানে দাঁড়িয়ে, চারদিকে আগুন, মাঝখানে মঈনুদ্দিন, তার হাতে পুতুল। সে ধীরে বলছে, শেষ সূঁচটাই আসল মন্ত্র। তারপর সে ফিসফিস করে বলল, তোর আত্মা আমার হবে। সিয়াম চিৎকার করে ঘুম থেকে উঠল। তার বুকের ভেতর আবার ব্যথা শুরু হয়েছে। আর তখনই সে একটা ভয়ঙ্কর জিনিস দেখল। তার হাতের চামড়ার ওপর কালো দাগ উঠছে, ধীরে ধীরে, যেন মাটির নিচ থেকে কিছু উঠে আসছে। রাতটা ছিল অস্বাভাবিক ঠান্ডা। সিয়াম বিছানায় বসে নিজের হাতের দিকে তাকিয়ে আছে। তার হাতের ওপর কালো দাগগুলো এখন আরও স্পষ্ট। শুরুতে ছোট ছিল, কিন্তু কয়েক ঘন্টার মধ্যে দাগগুলো ছড়িয়ে পড়েছে, যেন শিরার ভেতর দিয়ে কালো কিছু ধীরে ধীরে ছড়িয়ে যাচ্ছে। রাশেদ ভয় পেয়ে বলল, এটা ভালো লক্ষণ না। সিয়াম কাঁপা গলায় বলল, আমার শরীরটা অদ্ভুত লাগছে, মাঝে মাঝে মনে হচ্ছে আমি নিজে না। রাশেদ চুপ করে গেল, কারণ তার মনে একটা ভয়ঙ্কর সন্দেহ এসেছে। সে ধীরে বলল, যদি সে শুধু তোকে মারতে না চায়? সিয়াম অবাক হয়ে তাকাল। তাহলে? রাশেদ বলল, যদি সে তোকে ব্যবহার করতে চায়? সিয়ামের বুক কেঁপে উঠল।
কিসের জন্য? রাশেদ বলল, তার মন্ত্র শেষ করতে। পরদিন সকালে রাশেদ আবার করিম চাচার কাছে গেল, এইবার সিয়ামও সঙ্গে। করিম চাচা সিয়ামের হাতের দাগ দেখে ভয় পেয়ে গেলেন। তিনি ফিসফিস করে বললেন, এটা এটা কালো মাটির দাগ। রাশেদ বলল, ওটা কি? করিম চাচা ধীরে বললেন, মঈনুদ্দিন ফকির একটা বিশেষ মন্ত্র করত, নাম ছিল কালো মাটির মন্ত্র। এই মন্ত্রে একটা মানুষের আত্মাকে ব্যবহার করে মন্ত্রকারী নিজের জীবন দীর্ঘ করতে পারে, কিন্তু তার জন্য দরকার হয় একটা নির্দিষ্ট রক্তের মানুষ। রাশেদ বলল, মানে? করিম চাচা বললেন, যে মানুষ তার শত্রুর রক্তের উত্তরাধিকার। সিয়ামের শরীর ঠান্ডা হয়ে গেল। মানে মঈনুদ্দিন ফকির তাকে মারতে না, তার আত্মা নিতে চায়। করিম চাচা আরও বললেন, এই মন্ত্র শেষ করতে হলে তাকে কবরস্থানের নিচে একটা জায়গায় যেতে হবে। রাশেদ জিজ্ঞেস করল, কোথায়? করিম চাচা বললেন, পুরনো কবরস্থানের নিচে একটা ঘর আছে, মাটির নিচের ঘর। সিয়াম অবাক হয়ে বলল, কবরস্থানের নিচে ঘর? করিম চাচা মাথা নেড়ে বললেন, হ্যাঁ, মঈনুদ্দিন নিজেই বানিয়েছিল। সেখানে সে তার সবচেয়ে শক্তিশালী মন্ত্র করত। সিয়াম আর রাশেদ একে অপরের দিকে তাকাল। তারা বুঝতে পারল উত্তর ওখানেই। সেই রাতেই তারা আবার কবরস্থানে গেল। চাঁদের আলো ফ্যাকাশে, বাতাসে অদ্ভুত ঠান্ডা। কবরস্থানে ঢুকতেই তারা একটা শব্দ শুনল, মাটির নিচ থেকে, যেন কেউ ধীরে ধীরে কিছু টানছে। রাশেদ টর্চ জ্বালাল। তারা চারদিকে খুঁজতে লাগল। হঠাৎ সিয়াম একটা জায়গা দেখাল। ওখানে মাটির ওপর একটা লোহার দরজা, অর্ধেক মাটির নিচে ঢেকে আছে। রাশেদ দরজাটা টানল। কঠিন শব্দ করে দরজা খুলে গেল। ভেতর থেকে ঠান্ডা বাতাস বের হল। নিচে নামার সিঁড়ি, পুরো অন্ধকার। তারা ধীরে ধীরে নিচে নামল। সিঁড়ি শেষ হতেই তারা একটা ঘরে পৌঁছল। ঘরটা ছোট, কিন্তু চারদিকে অদ্ভুত জিনিস। দেয়ালে কালো চিহ্ন, মাটিতে শুকনো রক্তের দাগ, আর মাঝখানে একটা পাথরের টেবিল। টেবিলের ওপর একটা বড় বই, কালো মলাট। রাশেদ বইটা খুলল। ভেতরে অদ্ভুত লেখা, তান্ত্রিক মন্ত্র। হঠাৎ সিয়াম কাঁপতে শুরু করল। তার হাতের কালো দাগগুলো জ্বলতে শুরু করেছে। ঠিক তখনই ঘরের ভেতর একটা কণ্ঠ ভেসে এলো, তোমরা ঠিক জায়গায় এসেছ। দুজনেই ঘুরে তাকাল। সিঁড়ির মুখে দাঁড়িয়ে আছে মঈনুদ্দিন ফকির। তার চোখ দুটো আগের থেকেও ভয়ঙ্কর, পুরো কালো। সে ধীরে নিচে নামল। তার হাতে একটা জিনিস, মাটির পুতুল। সে হাসল। শেষ সূঁচটাই বাকি। রাশেদ চিৎকার করল, তুমি এটা করতে পারবে না। মঈনুদ্দিন শান্ত গলায় বলল, সব কিছু অনেক আগে শুরু হয়েছে। তারপর সে পুতুলটা তুলে ধরে বলল, আগামীকাল রাত 21শে নভেম্বর, সেই রাতেই মন্ত্র শেষ হবে। তারপর সে সিয়ামের দিকে তাকাল। তার চোখে অদ্ভুত আনন্দ। সে ফিসফিস করে বলল, তুই তখন আর মানুষ থাকবি না। হঠাৎ ঘরের সব মোমবাতি নিজে থেকেই জ্বলে উঠল, আর বাতাসের ঝাপটায় দরজাটা বন্ধ হয়ে গেল। অন্ধকার ঘরে মঈনুদ্দিনের হাসি ভেসে উঠল, আর সিয়াম বুঝতে পারল তার হাতে থাকা কালো দাগগুলো এখন ধীরে ধীরে বুকের দিকে উঠছে। 21শে নভেম্বর, সকাল থেকেই আকাশ অদ্ভুত মেঘে ডেকে আছে। সূর্যের আলো যেন ঠিকমতো বের হতে পারছে না। পুরো গ্রামটা অস্বাভাবিক নীরব। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর অবস্থা সিয়ামের। তার হাতের কালো দাগগুলো এখন বুক পর্যন্ত উঠে এসেছে। শিরাগুলো কালো হয়ে গেছে। মাঝে মাঝে তার শরীর কেঁপে উঠছে। মনে হচ্ছে শরীরের ভেতর কেউ নড়াচড়া করছে। সিয়ামের মা কান্না করছিলেন, তোর কি হয়েছে বাবা? কিন্তু সিয়াম কিছু বলতে পারছিল না, কারণ তার গলার ভেতর অদ্ভুত চাপ। মাঝে মাঝে মনে হচ্ছে তার কণ্ঠটা তার নিজের না। রাশেদ পাশে বসে আছে। তার মুখেও ভয়। সে জানে আজ রাতটাই শেষ। আজ রাতেই মঈনুদ্দিন ফকির তার শেষ মন্ত্র করবে। বিকেলের দিকে সিয়াম হঠাৎ অদ্ভুত কিছু অনুভব করল। তার মাথার ভেতর একটা কণ্ঠ শোনা গেল, খুব ঠান্ডা কণ্ঠ, সময় হয়ে গেছে। সিয়াম মাথা ধরে বসে পড়ল। সে আমাকে ডাকছে। রাশেদ বুঝে গেল, মঈনুদ্দিন মন্ত্র শুরু করেছে। রাত নামল। চাঁদ নেই, আকাশ কালো, বাতাসে কুয়াশা।
রাশেদ সিয়ামকে নিয়ে আবার কবরস্থানের দিকে গেল, কারণ তারা জানে সব কিছুর শেষ হবে ওখানেই। কবরস্থানে ঢুকতেই তারা একটা ভয়ঙ্কর দৃশ্য দেখল। চারদিকে মোমবাতি জ্বলছে, মাটিতে বড় একটা বৃত্ত আঁকা, বৃত্তের মাঝখানে পাথরের টেবিল, আর তার সামনে দাঁড়িয়ে আছে মঈনুদ্দিন ফকির। সে যেন তাদের অপেক্ষা করছিল। তাদের দেখেই সে হাসল। আমি জানতাম তোমরা আসবে। সিয়াম কষ্ট করে দাঁড়িয়ে আছে, তার চোখ লাল, শ্বাস ভারী। মঈনুদ্দিন পুতুলটা হাতে নিল। পুতুলের বুকের ভেতর এখন একটা মাত্র সূঁচ। সে ধীরে বলল, এই সূঁচটাই শেষ মন্ত্র। রাশেদ চিৎকার করল, তুমি এটা করলে কি হবে? মঈনুদ্দিনের চোখে উন্মাদ হাসি। তার আত্মা আমার হবে, আর আমি আবার নতুন জীবন পাব। তারপর সে ধীরে সূঁচটা ধরল। ঠিক তখনই সিয়ামের শরীর কাঁপতে শুরু করল। তার চোখ উল্টে গেল, মুখ থেকে অদ্ভুত শব্দ বের হচ্ছে, মাটির নিচ থেকে যেন বাতাস উঠছে। কবরস্থানের মাটি কাঁপতে শুরু করল। মঈনুদ্দিন মন্ত্র পড়তে লাগল। তার কণ্ঠ এখন আগের থেকেও ভয়ঙ্কর। কালো মাটি, কালো আত্মা, রক্তের প্রতিশোধ। মোমবাতির আগুন হঠাৎ লাল হয়ে উঠল। সিয়াম চিৎকার করল, তার শরীর মাটির ওপর ভেসে উঠল। রাশেদ ভয় পেয়ে গেল। সে দৌড়ে সামনে গেল, সিয়াম! কিন্তু ঠিক তখনই মঈনুদ্দিন সূঁচটা পুতুলের বুক থেকে টেনে বের করল। সেই মুহূর্তে সিয়াম প্রচণ্ড চিৎকার করল। তার শরীর হঠাৎ মাটিতে পড়ে গেল। চারদিকে হঠাৎ নীরবতা। সব মোমবাতি একসাথে নিভে গেল। অন্ধকার, পুরো অন্ধকার। কয়েক সেকেন্ড পরে রাশেদ টর্চ জ্বালাল। তার হাত কাঁপছে। সে সামনে তাকাল। মঈনুদ্দিন দাঁড়িয়ে আছে, কিন্তু তার মুখে ভয়, কারণ মাটিতে পড়ে থাকা সিয়াম ধীরে ধীরে উঠে বসছে। কিন্তু তার চোখ আর আগের মতো না। তার চোখ পুরো কালো। সে ধীরে মাথা তুলল। তার ঠোঁটে অদ্ভুত হাসি। তারপর সে একটা কথা বলল, একটা কণ্ঠে, যেটা সিয়ামের না। মন্ত্রটা ভুল হয়েছে। মঈনুদ্দিন পিছিয়ে গেল। অসম্ভব। সিয়াম ধীরে দাঁড়াল। তার শরীরের কালো দাগগুলো এখন জ্বলছে। সে ধীরে বলল, তুমি আমার আত্মা নিতে চেয়েছিলে। তারপর সে হাসল, কিন্তু তুমি নিজেরটাই হারালে। ঠিক তখনই কবরস্থানের মাটি ফেটে গেল। ভেতর থেকে কালো ধোঁয়া উঠতে লাগল। মঈনুদ্দিন চিৎকার করল, না! কিন্তু দেরি হয়ে গেছে। কালো ধোঁয়া তাকে ঘিরে ফেলল। তার চিৎকার ধীরে ধীরে থেমে গেল। কিছুক্ষণ পরে সব শান্ত হয়ে গেল। মোমবাতি নিভে গেছে। কবরস্থান আবার নীরব। রাশেদ ধীরে সামনে এগোল। সে দেখল মাটিতে কেউ নেই। মঈনুদ্দিন নেই, কিন্তু সিয়াম দাঁড়িয়ে আছে, চুপচাপ। রাশেদ বলল, সব শেষ? সিয়াম ধীরে তার দিকে তাকাল। তার চোখ আবার স্বাভাবিক, কিন্তু তার ঠোঁটে অদ্ভুত হাসি। সে ধীরে বলল, হয়তো। কিন্তু রাশেদ তখনও একটা জিনিস খেয়াল করেনি। সিয়ামের হাতে এখন একটা কাগজ। সেই কাগজের ওপর লেখা কালো তালিকা, আর সেই তালিকায় নতুন একটা নাম যোগ হয়েছে, রাশেদ।